শুভেচ্ছা সবাইকে, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশে বেড়েই চলেছে ডেঙ্গু এবং করোনার প্রকোপ। প্রায় প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের, শনাক্ত 26 জন। হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 249 জন এবং মারা গেছে একজন। শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে বরগুনা। আগামী জাতীয় নির্বাচন সরকার কখন করতে চায় সেই বিষয়ে এখনো নিশ্চিত নয় নির্বাচন কমিশন, জানিয়েছেন সিইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে কর্মকর্তাদের ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জাতিকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দিয়ে সেই অনুযায়ী সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন কমিশন যখনই নির্বাচন দেবে তখনই প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গতকালের চেয়ে আরও বেড়েছে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় মারা গেছে একজন। এ সময়ের মধ্যে রোগী ভর্তি হয়েছে 249 জন, যা গতকালের চেয়ে 90 জন বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুর সবচেয়ে বড় হটস্পট এখন বরিশাল এবং বরগুনা জেলায়। বরিশাল বিভাগ নতুন রোগী পাওয়া গেছে অন্তত 134 জন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে ভর্তি রোগী প্রায় 6000, মারা গেছেন 30 জন। এদিকে কোভিড-19 আক্রান্ত হয়ে আজ মারা গেছেন একজন। নতুন করে 26 জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19, শনাক্তের হার প্রায় 9%। এদিকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে দক্ষিণের জেলা বরগুনা। সেখানে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ। মশা নিধনে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন অনেকে। বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত বরগুনা জেলার 250 শয্যার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন 800 জন। এর আগের মাসে ওই হাসপাতালে ভর্তি ছিলেন 784 জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এপ্রিল থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছেন প্রায় 1800 জনের উপরে। 2 সপ্তাহে জেলায় ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে 5 জনের। এর বাইরে ঢাকার বিভিন্ন হাসপাতালেও মারা গেছেন জেলার বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী। যে সমস্ত হেলথ ফ্যাসিলিটিজে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরটা আমাদের এখানে এন্ট্রি হয়নি। এই সংখ্যাটাও নেহায়েত কম না, 3 থেকে 4 জনের মতো সম্ভবত। সব মিলিয়ে বরগুনার বাসিন্দার যদি মৃত্যুর কথা বলি তাহলে আপনার 8 থেকে 9 জন, আমাদের রিপোর্টেড 5 জন। এদিকে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় জনবল সংকটে জেলার 250 শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একদিকে যেমন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, অন্যদিকে সুষ্ঠু সেবা দিতেও হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। চিকিৎসকের পাশাপাশি নার্স সংকট অনেক। সিট পাচ্ছি না, যে যেখানে পাচ্ছি সেখানেই একদম বসে পড়ছি। এখানে সিট আছে 50টা, কিন্তু রুগী আছে 125টা। সারা বিভাগের একটা জেলাতে, সারা 5টা জেলাতে যেটা না হচ্ছে তার চেয়ে বেশি রোগী ডায়াগনোসিস হচ্ছে বরগুনাতে। অভিযোগ রয়েছে আইইডিসিআর এর সতর্কতা থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন জলাশয় কিংবা জলাবদ্ধ স্থানে এডিস মশার লার্ভা নিধনে প্রশাসনিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। রাস্তাঘাটে হাঁটা যায় না, ছাগল বেড়ায় এবং দেখেন ডিরেং বিরেং এককালে দুনিয়া নোংরা পরিবেশে এখানে এখন সব এলাকায় পৌরসভায় দেয় না এবং নিম্নমানের, যথেষ্ট নিম্নমানের ঔষধ দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডেই এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম নিয়মিত চলছে। এর পাশাপাশি জনসচেতনতা, যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করছি, লিফলেট বিতরণ করছি, মানুষদেরকে সচেতন করছি। জেলায় ডেঙ্গু প্রতিরোধ এবং হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে প্রায় প্রতিদিনই মানববন্ধন ও সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা। আগামী সংসদ নির্বাচন সরকার কখন করতে চায় সে বিষয়ে এখনো নিশ্চিত নয় নির্বাচন কমিশন।
তবে যে কোনো সময় ভোটের আয়োজন করতে প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ থাকবে না ঘোষণা করে সিইসি বলেছেন, প্রয়োজনে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ চূড়ান্ত করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ে বসেন সিইসি সহ অপর নির্বাচন কমিশনাররা। সেখানেই আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সিইসি জানিয়ে দেন, নিরপেক্ষভাবে আইন মেনে দায়িত্ব পালন করতে হবে সবাইকে। আজকে আমাদের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করা। আজকে আমাদের শপথ হবে কোন দলের জন্য লেজুর ভিত্তি না করা। দুপুরে সিইসি কথা বলেন গণমাধ্যমের সাথে। সেখানে আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি। আমাদেরও ধারণা, দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে, আমরাও এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। কিন্তু এই যে লন্ডন সফরের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের পরে দেখলাম যে দায়িত্ব কিছুটা আমাদের উপরে আসবে বলে মনে হচ্ছে। এখন জানি না, বিস্তারিত জানি না। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। সিইসির যুক্তি, লন্ডনে বৈঠকের পর যৌথ ঘোষণাপত্রে কোনো স্বাক্ষর নেই। আবার প্রায় 1.5 ঘন্টার বৈঠকের সারসংক্ষেপ 2 পৃষ্ঠার ঘোষণাপত্রে উঠে আসতে পারে না। সবশেষ যুক্তি, ফেব্রুয়ারিতে ভোট হলে কিছু শর্ত পূরণের কথা বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। এটা তো আনসাইন্ড, আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটুকুই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটা কি না? অনেক আলোচনা হয়েছে, বোঝাতে যায়, আন্দাজ করা যায়। সেগুলো আমাদের জানতে হবে। সরকারের সাথে আলোচনা করে ভোটের তারিখ ঘোষণার অন্তত 2 মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে, জানান সিইসি। একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আলোচনা করি নাই। সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। সিইসি জানান, নতুন ভোটারদের ভোটদানের সুযোগ করে দিতে ভোটার তালিকা আইনে সংশোধন করা হচ্ছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন যখনই নির্বাচন দিবে তখনই প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে দুপুরে এসব কথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতে দেশের নাগরিক থাকলে বৈধ চ্যানেলে তাদের গ্রহণ করা হবে। দেশটি যেভাবে পুশিং করছে আবারও তার সমালোচনা করেন তিনি। পুলিশ আগের চাইতে অনেক সক্রিয় দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পেটোয়া নয় বরং মানবিক পুলিশ গড়তে চাচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। এখন পুলিশ হলো মানবিক পুলিশ, এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি অ্যাক্টিভ। লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই বৈঠক নিয়ে কোনো দলের কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ জানান তিনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এমন আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। সকালে রাজধানীর গুলশানে স্যামসাং সেন্টারে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঈদ আনন্দ উৎসব পালন করেছে স্কয়ার টয়লেটিস পরিবারের সদস্যরা। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এমন আয়োজন করা হয়। এখনো শেষ হয়নি ঈদ আনন্দের রেশ। সেই রেশ নিয়ে ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দেয়া মানুষগুলোর জন্য ব্যতিক্রমী ঈদ আনন্দের আয়োজন করল দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
রাজধানীর গুলশানের স্যামসন সেন্টারে বৃহত্তর এই পরিবারের সদস্যরা সাংস্কৃতিক আয়োজন আর নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নতুনভাবে ভাগ করে নিল ঈদ আনন্দ। ঈদের আনন্দ স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে ভাগাভাগি করে নিতে প্রতি বছরই এমন উৎসবের আয়োজন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। ঈদের শুভেচ্ছা সবাইকে জ্ঞাপন করা, একই সাথে নতুন উদ্যমে আমরা যেন সবাই এই বছরটা কাজ করতে পারি একসাথে মিলিত হয়ে ফ্যামিলি পরিবার নিয়ে। আমরা তো শুধু কাজ আমাদের জন্য করি না, আমরা কাজ করি সমাজের জন্য, দেশের জন্য। সো এই ইয়াং জেনারেশনটা তারা আমি খুবই গর্বিত তাদের নিয়ে, এবং তাদেরকে আরো উৎসাহিত করার জন্য আমাদের এই অনুষ্ঠানটি করা হয়। ঈদ ছাড়াও প্রতি বছর যে কোনো উৎসবে নানা ধরনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। আমরা গত পয়লা বৈশাখেও আমাদের সহকর্মীদের নিয়ে কিন্তু একটা বিশাল একটা অনুষ্ঠান হয়েছিল ঢাকা কনভেনশন হলে পুলিশদের। ওখানে কয়েক হাজার আমাদের সহকর্মী ওখানে যোগ দিয়েছিল, এবং সেখানেও যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে কিন্তু আমাদের স্কয়ার পরিবারের সদস্যরা ওখানে গান গেয়েছে, নেচেছে বিভিন্নভাবে। তো আমরা আমাদেরকে নিয়ে কিন্তু আমাদের একটা খুব বড় কালচারাল একটা আছে, সংখ্যা আছে আমাদের এই স্কয়ার গ্রুপের মধ্যে। আমরা শুধু এক জায়গায় না, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এটা হয়ে থাকে। এমন আয়োজনে কাজের আগ্রহের বৃদ্ধির পাশাপাশি স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে অটুট বন্ধন তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ। আবারও ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান নিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনরতরা। সেখানে উপস্থিত হয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। আজ সকালে ইশরাকের অনুসারীরা দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা দায়িত্ব দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। বেলা 11টার দিকে সেখানে উপস্থিত হয়ে কর্মসূচি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জানান, জন্ম নিবন্ধন সনদ সহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে। দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে, সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আসুক। আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন বিকেল 4:30টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মুক্তিযুদ্ধে মোস্তফা মহসিন ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন। ঢাকা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল দুপুর 2টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে। তার মৃত্যুতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। দুপুর 2টায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্যে তাকে আমরা সেখানে রাখব, এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর শেষে বনানী কবর স্থানে তাকে সমাহিত করা হবে। আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয় বিশ্বব্যাপী। সকল সন্তানের কাছে নির্ভরতার অন্যতম প্রতীক হচ্ছেন বাবা। সন্তানের কাছে শ্রদ্ধেয় এক গভীর অনুভূতির শব্দ এটি। প্রতি বছর জুন মাসের ৩য় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস। বাবার সঙ্গে সুন্দর সময় কাটানোর সহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি। বাবা দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশ সহ প্রায় সব দেশেই উদযাপন করা হয়। বাংলাদেশেও বাবাদের সম্মান জানাতে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান, আলোচনা সভা এবং নানা আয়োজন। একই সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাবা দিবস নিয়ে নেটিজেনরা তাদের আবেগ অনুভূতি তুলে ধরেছেন।
শনিবার রাতভর ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালিয়েছে। রবিবার ইরানের হামলায় ইসরায়েলে অন্তত 10 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানের দক্ষিণ পশ্চিমের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর জানিয়েছেন ওই প্রদেশে 30 জন সেনা সদস্য সহ মোট 31 জন নিহত হয়েছে। শনিবার রাতভর হামলা পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান। ভোরে ইসরায়েলের হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এ দাবি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় হামলায় হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির শিকার হয়েছে তেল আবিবের একটি বিশ্ববিদ্যালয়ও। ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত এক সপ্তাহের মধ্যে এটা তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেয়া হবে বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও হামলা থামাবে। পারমাণবিক ইস্যুতেও কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে না ইসরায়েল, এমনকি আলোচনা বা কূটনৈতিক সমঝোতাও চায় না তারা। আলোচনার মধ্যেই ইরানে আক্রমণ করে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে এতে তাদের সম্মতি নেই। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দেন। এদিকে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছে দেশটি। ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার। এদিকে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ইরান হামলা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আজ ম্যাচ ভেন্যু গলে নিয়মিত অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে জ্বরের কারণে ছিলেন না সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 17 জুন শুরু হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রথম টেস্ট। স্কোয়াডে মিরাজ ছাড়া বাকি সবাই সুস্থ আছেন। অবশ্য কোচ ফিল সিমন্স এই অলরাউন্ডারের সুস্থতার ব্যাপারে আশাবাদ জানান। এদিকে গলের উইকেট স্পিন সহায়ক হওয়ায় মিরাজের সুস্থ হওয়াটাও দলের জন্য জরুরি বলছেন তিনি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025 সাথে সার্কেল শুরু হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের টেস্ট সিরিজ দিয়ে। এবার সার্কেলে বাংলাদেশ হোম সিরিজ খেলবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে। আর অ্যাওয়েতে শ্রীলঙ্কা ছাড়া টাইগারদের বাকি সিরিজ হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশে বাড়ছে ডেঙ্গু এবং করোনার প্রকোপ, হাসপাতালে বেড়েই চলেছে রোগী। শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশ, ডেঙ্গুর হটস্পট বরগুনা। জাতিকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস প্রধান নির্বাচন কমিশনারের। প্রস্তুতির পাশাপাশি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান। যখনই নির্বাচন দেবে তখনই প্রস্তুত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইউনূস। তার এক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।